প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবার প্রিয় কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি তোমাদের সাথে অর্থনীতি ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি এখনই শেয়ার করে নাও, যাতে করে তারাও অংশগ্রহণ করতে পারে। আর তোমরা তোমাদের কমেন্টে জানাবে তোমরা কে কোন কলেজ থেকে অংশগ্রহণ করছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন। তাহলে উৎপাদন চ্যাপ্টারে আমরা আজকে কি কি পড়ব সেটি জেনে নেই। সেটি হচ্ছে, প্রথমেই আমরা জানব উৎপাদন কাকে বলে, তারপরে জানব উৎপাদনের উপকরণ সমূহ কী, এবং সবশেষে উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝায় সেটি আমরা জানব। তাহলে শুরু করছি, উৎপাদন কাকে বলে। উৎপাদন হচ্ছে, সাধারণভাবে উৎপাদন বলতে মানুষ কোনো কিছু সৃষ্টি করাকেই বোঝে, কিন্তু অর্থনীতিতে কিন্তু শুধুমাত্র কোনো কিছু সৃষ্টি করলেই তাকে উৎপাদন বলে না, বরং কোনো কিছু সৃষ্টি করতে হবে, অর্থাৎ এখানে নতুন উপযোগ সৃষ্টি করতে হবে এবং সেই উপযোগের বিনিময় মূল্য থাকতে হবে। একটি উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে বিষয়টি। যেমন বনে যে গাছ রয়েছে, সেই গাছ কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয়, এটির একটি উপযোগ রয়েছে। কিন্তু গাছে বসে তুমি পড়াশোনাও করতে পারবে না, ঘুমাতেও পারবে না। তাহলে তোমার পড়াশোনা ঘুমানোর জন্য দরকার একটি খাট। তাহলে এই গাছকে কেটে আমরা কি বানাচ্ছি? টেবিল বানাচ্ছি, খাট বানাচ্ছি, আলমিরা বানাচ্ছি, আরও অনেক কিছু বানাচ্ছি। তাহলে এই যে গাছের ছিল উপযোগ অক্সিজেন দেয়া, এখন সেই উপযোগটি চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কি হলো? আমরা এখন টেবিল বানিয়ে টেবিলে বসে পড়াশোনা করতে পারছি। তাহলে একটি নতুন উপযোগ সৃষ্টি হলো। এখন এই উপযোগের বিনিময় মূল্য থাকতে হবে। যেমন একটি টেবিল তুমি বানালে, কিন্তু সেটিকে তুমি দুটি পা দিয়েছ, তাহলে এটি কি কেউ কিনবে? কেউ কিনবে না। তারা বলবে যে চারটি পা না হলে তো টেবিল দাঁড়িয়েই থাকতে পারছে না, সুতরাং এটি তো কেনা যাবে না। তাহলে কি হলো? যে যেই উপযোগ তুমি সৃষ্টি করলে সেই উপযোগের বিনিময় মূল্য তৈরি হতে হবে বা বিনিময় মূল্য থাকতে হবে। তাহলে উৎপাদনের অর্থ দুইটি, একটি হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে যে উপযোগ সৃষ্টি করা হলো সেই উপযোগের বিনিময় মূল্য থাকতে হবে, তাহলেই আমরা তাকে বলবো উৎপাদন। তাহলে উৎপাদনের পূর্ণাঙ্গ সংজ্ঞা কি? যে কোনো একটি জিনিসের মধ্যে নতুন উপযোগ সৃষ্টি করতে হবে এবং সেই সৃষ্ট উপযোগের বিনিময় মূল্য থাকতে হবে, তাহলে তাকে বলা হবে অর্থনীতির ভাষায় উৎপাদন। এই হলো আমরা উৎপাদন বুঝলাম। এখন এই উৎপাদন করতে অনেক কিছু কিন্তু প্রয়োজন হয়। তো এই যে যা কিছু প্রয়োজন হয় সেগুলিকেই আমরা বলে থাকি উৎপাদনের উপকরণ। উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল উপকরণকেই আমরা উৎপাদনের উপকরণ বলি। অর্থনীতিতে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে আমরা দেখি, এক নম্বরে হচ্ছে ভূমি, তারপরে হচ্ছে শ্রম, তারপরে হচ্ছে মূলধন এবং সবশেষে হচ্ছে সংগঠন।
এই 4টি উপকরণ, ইংরেজিতে আমরা এগুলোকে বলি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এই 4টি উপকরণ আমাদের ভালো করে জানতে হবে। কে কি করে, কার কি ভূমিকা, কার কি বৈশিষ্ট্য, সেগুলো একটু জানা দরকার। তাহলে আমরা প্রথমেই শুরু করছি ভূমি। ভূমি কাকে বলে? সাধারণভাবে আমরা মনে করি জমিকেই শুধু ভূমি বলে থাকি, কিন্তু অর্থনীতিতে কিন্তু ভূমি বিষয়টি অনেক ব্যাপক। সেটি কি? প্রাকৃতিক সম্পদ যা কিছু উৎপাদনে সহায়তা করে তাকেই বলা হয় ভূমি। তাহলে প্রাকৃতিক সম্পদ তো একটি বিশাল এরিয়া এর রয়েছে, যেমন বৃষ্টিপাত, সূর্যের আলো, আবহাওয়া, সমুদ্র, নদী, গাছপালা, জমি, এই সব কিছুই হচ্ছে ভূমির অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভূমি একটি বিশাল একটি এরিয়া নিয়ে রয়েছে, অর্থাৎ সকল প্রাকৃতিক সম্পদ যা কিছু উৎপাদনে সহায়তা করে তাকেই বলা হয় ভূমি। এখন আমরা জানব ভূমির বৈশিষ্ট্যগুলো কি কি। ভূমির বৈশিষ্ট্য মধ্যে রয়েছে, প্রথমেই রয়েছে ভূমি প্রকৃতির উপাদান বা প্রকৃতি থেকেই প্রাপ্ত। যেমন দেখো, এই যে জমি, আমরা কি জমি বানিয়েছি? না, জমি আল্লাহ প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত। গাছপালা হচ্ছে বন, নদী, নালা, এগুলো সবই প্রকৃতির দান। এবং 2 নম্বর পয়েন্টে রয়েছে ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান কেমন হয়? সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় আমরা ভূমির দাম বাড়লেও ভূমির যোগান বাড়ে না। এই পয়েন্টটি কিন্তু আমরা যোগান চ্যাপ্টারে যোগানের যে ছিল, কি বলে, সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাতে গিয়ে আমরা দেখেছিলাম যে ভূমির যোগান সীমাবদ্ধ। তাহলে এখানেও কিন্তু আমরা একটি পয়েন্ট পড়ছি যে ভূমির যোগান। আচ্ছা, আমি এই পয়েন্টগুলো এখন আগে মুছে নেই, তারপরে যখন যেটি বুঝাবো তখন সেটিকে আমি ব্যবহার করব। ভূমির যোগান সীমাবদ্ধ, সেটির জন্য চিত্রটা কেমন হবে দেখো, সেটিকে আমরা চিত্র দিয়ে প্রকাশ করতে পারি। এদিকে হলো ভূমির মূল্য, আর এদিকে হলো ভূমির যোগান। তাহলে কি দাঁড়ালো? যতই জমির যোগান বা ভূমির দাম বাড়ুক, জমির যোগান কিন্তু একেবারেই ফিক্সড, অর্থাৎ এই ওপি মূল্যেও যোগান এতটুকু, OP1 মূল্যেও যোগান এতটুকুই থাকছে। তাহলে জমির দাম বাড়লেও জমির যোগান বাড়ে না। এরপরে রয়েছে ভূমি নিষ্ক্রিয় উপকরণ, অর্থাৎ ভূমি নিজে নিজে কিছু করে না, ভূমিকে অন্য কোনো উপকরণ তাকে অ্যাক্টিভ করে তোলে। অর্থাৎ শ্রমিক যদি জমি কর্ষণ করে, বীজ বনে সেটাকে যত্ন করে, তাহলে সেখান থেকে আমরা ফসল পাই। কিন্তু শুধু জমি পড়ে থাকলে তো সেখানে ফসল অটোমেটিক হয়ে যাবে না। তাহলে সেই কারণে বলা হয় যে ভূমি একটি নিষ্ক্রিয় উপাদান। এরপরে রয়েছে ভূমি চিরস্থায়ী, অর্থাৎ পৃথিবী যতদিন আছে ভূমি ততদিন আছে। তাহলে ভূমি একটি চিরস্থায়ী উপাদান বা এটির একটি বৈশিষ্ট্য। এবং এরপরে রয়েছে ভূমির উর্বরতা শক্তি বিভিন্ন, অর্থাৎ এক একটা জমির উর্বরতা এক এক রকম। কোনো জমি বেশি উর্বর, কোনো জমি কম উর্বর, কোনো জমি একেবারেই অনুর্বর। এবং এই উর্বরতার ভিত্তিতে কিন্তু তোমরা এই ফার্স্ট পেপারেই খাজনা চ্যাপ্টারে পড়বে যে রিকার্ডো একটি তত্ত্ব দিয়েছেন, যে রিকার্ডোর খাজনা তত্ত্ব, এবং সেটিকে উনি ভূমির উর্বরতার ভিত্তিতেই এই তত্ত্বটি দিয়েছেন। তো যাই হোক, আমরা মোটামুটি এই কয়েকটি পয়েন্ট দেখলাম। এবং একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অতি দ্রুত কার্যকর হয়। এই বিষয়টি তোমাদের কাছে একেবারেই নতুন মনে হচ্ছে। সেটি হলো যে উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন বিধি কাজ করে। যে কোনো সময় দেখা যায় যে পরিমাণ শ্রমিক আমরা বা মূলধন নিয়োগ করলাম, উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়ে, কোনো সময় তার চেয়ে কম হারে বাড়ে, কোনো সময় সমহারে বাড়ে। কিন্তু জমির বেলায় দেখা যায় যে উপকরণ যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। প্রথমে হয়তো বা একটু বেশি বাড়ে, কিন্তু খুব দ্রুতই সেটি কম হারে বাড়ার দিকে মোড় নেয়। এবং সেই কারণে বলা হয় যে ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অতি দ্রুত
কার্যকর হয়। এই মোটামুটি 4-5টি পয়েন্ট আমরা দেখলাম যেগুলো ভূমির বৈশিষ্ট্য। এখান থেকে তোমার অবজেক্টিভ আসতে পারে ভূমি কাকে বলে, তারপরে তোমার আসতে পারে ভূমি কী ধরনের উপাদান, নিষ্ক্রিয় না সক্রিয়, তারপরে আসতে পারে যে ভূমির উর্বরতা একই রকম থাকে, এটি দিয়ে অবজেক্টিভ আসতে পারে। যাই হোক, এগুলো মোটামুটিভাবে আমরা জানলাম। আর ভূমির যোগান সীমাবদ্ধ, এটি দিয়ে তোমার অনুধাবনই আসতে পারে। তাহলে আমরা জ্ঞান এবং অনুধাবন এখান থেকে পাবো বলে আশা করি। এরপরে রয়েছে শ্রম। দুই নম্বরে হচ্ছে শ্রম। তাহলে শ্রম কাকে বলে এবং শ্রমের বৈশিষ্ট্য কি কি? আচ্ছা, আমি একটু দেখে নিই তোমরা কারা কারা জয়েন করেছো। আচ্ছা, কে একজন লিখেছ, মোহাম্মদ আসিফ হাসান, ভূমির যোগান আমরা কি বাড়াতে পারি না এই ধরেন নদী নালা ভরাট করে? সেটি কিন্তু এখানে যে প্রশ্নটা তুমি করেছো, নদী নালা ভরাট করলে সেটা জমি হলো, কিন্তু আমরা যে ভাস্ট লেভেলে যেটাকে বলছি ভূমি, অর্থাৎ জমি নদী নালা ভরাট করলে সেটাতে হয়তো আমরা চাষবাস করতে পারবো, কিন্তু নদী ইটসেলফ ভূমি, এটাকে মাটি ভরাট করলেও এটা ভূমির অন্তর্ভুক্ত। আমরা কিন্তু শুধু জমিকেই মিন করছি না, পুরো বিষয়টাকে, প্রকৃতি প্রদত্ত সকল বিষয়কে আমরা ভূমি বলছি। সুতরাং নদী নালা ভরাট করলে জমির পরিমাণ হয়তো বা চাষের জমির পরিমাণ বাড়বে, আলটিমেটলি ভূমি বলতে যা বোঝায় সেটি কিন্তু অপরিবর্তিত থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। কক্সবাজার থেকে, কক্সবাজার মহিলা কলেজ, আসমা, তোমরা জয়েন করতে থাকো। আচ্ছা, সবাইকে সালাম। যাই হোক, তোমরা ক্লাস করতে থাকো, আমি আবারও ক্লাসে যাচ্ছি ফেরত। আচ্ছা, শ্রম কাকে বলে? লেবার। আমরা শ্রম বলতে শুধু পরিশ্রমকেই মনে করি, কিন্তু অর্থনীতিতে তা নয়। অর্থনীতিতে শ্রম বলতে মানুষের শারীরিক বা মানসিক পরিশ্রম যার বিনিময় মূল্য রয়েছে তাকেই বলা হয় অর্থনীতির ভাষায় শ্রম। যেমন দেখো, একজন মা তার সন্তানকে মানসিক এবং শারীরিক উভয় পরিশ্রম দিয়েই কিন্তু তৈরি করেন বা লালন পালন করেন, কিন্তু এর বিনিময়ে মা কিন্তু সন্তানের কাছ থেকে কোনো পেমেন্ট বা অর্থ নেয় না। ফলে কি হয়, এটিকে অর্থনীতির ভাষায় শ্রম বলা যায় না। কিন্তু এই বাচ্চাটিকেই লালন পালন করার জন্য যদি কাউকে নিয়োগ দেওয়া হয় এবং তাকে বেতন দেওয়া হয়, তাহলে তার কাজটি হবে অর্থনীতির ভাষায় শ্রম। তাহলে আমরা শ্রমের সংজ্ঞা কী হলো, যে মানুষের শারীরিক বা মানসিক পরিশ্রম যার বিনিময় মূল্য রয়েছে তাকেই বলা হবে শ্রম। তাহলে আমরা শ্রমের কিছু বৈশিষ্ট্য বুঝতে পারি বা জানতে পারি। সেটি হলো, প্রথমেই আমরা বলবো যে শ্রম হচ্ছে একটি জীবন্ত উপকরণ। মানুষের যতক্ষণ জীবন আছে ততক্ষণ সে শ্রমিক, কিন্তু যখন তার জীবন থাকছে না তখন কিন্তু সে মৃতদেহ হয়ে যাচ্ছে। সুতরাং জীবনের সাথে শ্রমের একটি সম্পর্ক রয়েছে। শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ আজকে আমি যেই শ্রমটা করছি এটি কিন্তু আর কালকে আমার এই এনার্জিটুকু থাকবে না। আজকেরটা আজকে শেষ, কালকে আমার নতুন এনার্জি বা নতুন কাজ করব। আমরা হয়তো বা মুখে বলি যে ঠিক আছে কালকে দুটোই করে ফেলবো, কিন্তু এটা বললাম, এটা কিন্তু করলামও হয়তোবা, কিন্তু এটি কিন্তু আসলে গতকালের কাজটা করেছি, কিন্তু এরকম যদি 1 মাসের কাজ হয় তাহলে কি একদিনে সম্ভব না। সেই জন্য বলা হয় যে শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী, মানুষের যে শক্তি এনার্জি আজকেরটা আজকের, কালকেরটা কালকের। এবং এই কারণেই কিন্তু বলা হয় যে কাজ ফেলে রেখো না, সময়ের কাজ সময়ে করবে। তো যাই হোক, তারপরে হচ্ছে শ্রম গতিশীল। শ্রম কি? গতিশীল, অর্থাৎ শ্রমিক এক জায়গা থেকে আরেক জায়গায়, এক কাজ থেকে আরেক কাজে, এক দেশ থেকে আরেক দেশে গতিশীল হতে পারে। তাহলে শ্রম গতিশীল
উপকরণ, অর্থাৎ শ্রমের গতিশীলতা রয়েছে। এরপরে রয়েছে শ্রমের যোগান সময় সাপেক্ষ। শ্রমের যোগান সময় সাপেক্ষ, এটি কেন বলা হলো? তার কারণ হচ্ছে শ্রম কিন্তু একজন মানুষ জন্ম নিবে, সে বড় হবে, কাজ শিখবে, তারপরে সে একজন শ্রমিক হবে। কিন্তু এটি তো একদিনের ঘটনা নয়, এটি 15, 20, 25 বছর মিনিমাম একটা মানুষের জীবনে সে পূর্ণাঙ্গ শ্রমিক হতে তার বা সে দক্ষ শ্রমিক হতে তার অনেক সময় লাগে। সেই কারণে শ্রমের যোগান কিন্তু রাতারাতি বাড়ানো যায় না। তারপর হচ্ছে শ্রম একটি সক্রিয় উপকরণ। আমরা একটু আগেই দেখলাম ভূমি একটি নিষ্ক্রিয় উপকরণ, আর এখন বলছি শ্রম একটি সক্রিয় উপকরণ। তার মানে শ্রম অন্য উপকরণগুলোকে অ্যাক্টিভ করে তোলে। যেমন দেখো, আমি এখন এখানে পড়াচ্ছি, এই বোর্ড ব্যবহার করছি, মোবাইল ব্যবহার করছি, লাইট ব্যবহার করছি, তাহলে এগুলো তো সব পড়েই থাকতো। যদি আমি এসে এগুলোকে অন না করে নিজে এখানে দাঁড়িয়ে কথা না বলে না পড়িয়ে থাকি, তাহলে এই যন্ত্রগুলো যতই এখানে থাকুক আলটিমেটলি কি ক্লাসটা হবে? হবে না। তাহলে শ্রমিককে কি করতে হয়? এটাতে অ্যাক্টিভ হতে হয়, এবং শ্রমিকই এই যন্ত্রপাতি সবগুলোকে অ্যাক্টিভ করে। এবং শ্রম কি করে? যে দেখা যায় যে মজুরির সাথে শ্রমের একটি সম্পর্ক রয়েছে ভিন্ন ধরনের। সেটিও আমরা যোগান চ্যাপ্টারে যোগানের যে ব্যতিক্রম ছিল সেখানে দেখেছি। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস কিন্তু ওই যোগানের সাথে রিলেটেড বলে আমরা এখানে আবার রিপিট পাচ্ছি বা রিপিটেশন হচ্ছে। সেটি হলো, আমরা দেখি শ্রমের যোগানের চিত্রটা তোমাদের মনে আছে কিনা। আমি আবারও আঁকি যে শ্রমের যোগান, আর এখানে হলো ওয়াই অক্ষে হলো মজুরি। শ্রমের মূল্যকে আমরা জিনিসের মূল্যকে দাম বলে থাকি, কিন্তু শ্রমিকের মূল্যকে আমরা দাম বলি না, বলি মজুরি। তাহলে শ্রমের মজুরির বেলায় দেখা যায় যে শ্রমের যোগান রেখাটা একটু এরকম পশ্চাৎ দিকে বেঁকে যায়। প্রথমে আপওয়ার্ড থাকে, ডান দিকে ঊর্ধ্বগামী হয়, কিন্তু একটি নির্দিষ্ট পর্যায়ের পরে সেটি বেঁকে যায়। কেন? প্রথমে সে তার মজুরি যত থাকে, মজুরি OW, শ্রমের যোগান OL, এবং মজুরি বেড়ে OW1 হলো, শ্রমের যোগান বেড়ে OL1 হলো, কিন্তু মজুরি আরও বেড়ে OL2 হলো, কিন্তু দেখো OW2 হলো, OW2 হলো, কিন্তু শ্রমের যোগান কমে OL2 হয়ে গেল। কেন এই ঘটনাটা ঘটলো? তার কারণ হচ্ছে প্রথম দিকে মানুষের যখন এনার্জি থাকে তখন মানুষ যত মজুরি বাড়ে সে তার পরিশ্রমকেও বাড়ায়, কিন্তু একটি নির্দিষ্ট পর্যায়ের পরে, অর্থাৎ মানুষ যখন বয়স হয়ে যায় তখন সে বেতন বাড়লেও সে বেশি পরিশ্রম সেই অনুপাতে বাড়ায় না, কারণ সে তখন তার রেস্টকেই শ্রেয় মনে করে। এই হলো মোটামুটিভাবে শ্রমের যোগানের 5-6টি বৈশিষ্ট্য আমরা বললাম। এখান থেকেও তোমার শ্রমের সংজ্ঞা, তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনে তোমার এটি আসতে পারে। এই শ্রমের যোগানের এই পয়েন্টটি দিয়ে তোমার অনুধাবনের প্রশ্ন আসতে পারে। আর তোমার ওই যে বহুপদী যে অবজেক্টিভগুলো রয়েছে সেখানে কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য, ধরো 3টি বৈশিষ্ট্য সেখানে দেয়া থাকবে। তার ভিতরে বলল যে শ্রম একটি জীবন্ত উপকরণ, শ্রম ক্ষণস্থায়ী, তারপরে বলে দিল শ্রম নিষ্ক্রিয় উপাদান। তাহলে তোমার এখানে যে কোনটি সঠিক উত্তর, ক, খ, 1 ও 2, 2 ও 3 এরকম করে দিতে পারে। অতএব বৈশিষ্ট্যগুলিও কিন্তু জানা থাকা দরকার। তাহলে এরপরে আমরা আসছি যে আমাদের 3 নম্বর পয়েন্ট, সেটি হলো মূলধন। মূলধন কাকে বলে? 3 নম্বর, মূলধন। মূলধন কাকে বলে? আমরা সাধারণভাবে শুধু টাকা পয়সাকেই মূলধন বলি, কিন্তু অর্থনীতিতে সব কিছুই দেখো, প্রত্যেকটি জিনিস অর্থনীতির একটি আলাদা ধারণা রয়েছে। সেটি হচ্ছে যে মূলধন হলো মানুষের তৈরি সম্পদ যা পরবর্তী উৎপাদনে বিনিয়োজিত হয় বা উৎপাদনে বিনিয়োগ করা হয়, তাকে বলা হয় মূলধন।
আবারও বলছি, মানুষের তৈরি সম্পদ যা উৎপাদনে সহায়তা করে বা উৎপাদনে বিনিয়োজিত হয় তাকে বলা হয় মূলধন। এখানে দেখো, আমি একটি পার্থক্য দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই যাতে তোমার মনে থাকে যে ভূমির সাথে মূলধনের একটি সংজ্ঞার একটি পার্থক্য রয়েছে। সেটি হলো, ভূমি ছিল প্রাকৃতিক সম্পদ যা উৎপাদনে সহায়তা করে, তাকে বলা হয় ভূমি। আর মূলধন হলো মানুষের তৈরি সম্পদ যা উৎপাদনে সহায়তা করে, তাকে বলা হয় মূলধন। তাহলে ভূমির সাথে মূলধনের পার্থক্যটা কোথায়? দুটিই উৎপাদনে সহায়তা করে, কিন্তু একটি প্রাকৃতিক সম্পদ, একটি মানুষের তৈরি সম্পদ। একটি প্রাকৃতিক সম্পদ আর একটি মানুষের তৈরি সম্পদ। উদাহরণ দিলে বুঝতে পারবে। লাঙলের কথাই যদি বলি, লাঙল প্রথমে কি ছিল? গাছ ছিল, তাহলে সেটি ছিল তখন ভূমি। এখন লাঙলকে গাছকে কাঠে পরিণত করে সেই কাঠ দিয়ে লাঙল তৈরি করা হলো। এখন তাহলে লাঙল কে তৈরি করলো? মানুষ তৈরি করলো। গাছ কিন্তু তৈরি করেছিল প্রকৃতি, আর কাঠ তৈরি করলো, গাছকে কাঠে পরিণত করলো মানুষ। আর এই কাঠ দিয়ে আবার লাঙল তৈরি করা হলো, এটিও মানুষের তৈরি। এবং এই লাঙল কি করছে? লাঙল দিয়ে কৃষক চাষাবাদ করছে। তাহলে এখন এটি পরবর্তী উৎপাদনে সহায়তা করছে। তাহলে এই কারণে বলা হয় যে মূলধন হলো মানুষের তৈরি সম্পদ এবং পরবর্তী উৎপাদনে সহায়তা করে। এরপরে আমরা মূলধনের বৈশিষ্ট্যগুলোতে যাব। প্রথম পয়েন্টটি আমরা বলবো, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। এটি বলতে কি বোঝায়? মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, এটি বলতে বোঝায় যে মূলধন প্রথমে উৎপাদন হয়েছে, অর্থাৎ এটিকে তৈরি করা হয়েছে। লাঙল প্রথমে উৎপাদন হয়েছে এবং তারপরে লাঙলকে আবার উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। তাহলে এটি কিন্তু তোমাদের বেশ কয়েকবারই আমি দেখেছি এটি আসে অনুধাবন হিসেবে, যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো বা বুঝিয়ে বলো। তারপরে হচ্ছে মূলধন উৎপাদনশীল। মূলধন দিয়ে আমরা কি করি? উৎপাদনকে বহুগুণ বাড়িয়ে ফেলি। যেমন দেখো, তুমি যদি ঘরে একটি কাপড় সেলাই করো, তাহলে তুমি একটি কাপড় হয়তোবা দিনে হাতে তৈরি করতে পারলে, কিন্তু যখন তুমি মেশিন ব্যবহার করবে তখন কিন্তু তুমি একটি নয়, দুইটি, তিনটি, যার যেমন দক্ষতা সে তত বেশি বানাতে পারবে। তাহলে মেশিন হলো মূলধন। তারপরে হচ্ছে মূলধনের উৎপাদন খরচ রয়েছে। মূলধন বানাতে গেলে বা উৎপাদন করতে গেলে অবশ্যই খরচের একটি বিষয় রয়েছে। লাঙল তুমি বানাবে, তোমার খরচ করতে হবে না? মিস্ত্রির খরচ আছে, ইত্যাদি ইত্যাদি। বা অন্যান্য কত বড় বড় মেশিনপত্র তৈরি হচ্ছে যেগুলি পরবর্তী উৎপাদনে কাজে লাগছে, তাহলে এগুলি বানাতে অনেক খরচ করে করতে হয়। মূলধন একটি নিষ্ক্রিয় উপকরণ, অর্থাৎ মূলধন নিজে নিজে কিছু করতে পারে না। মূলধনকে সক্রিয় করে তোলে কে? শ্রম। এবং মূলধন হলো গতিশীল। মূলধন গতিশীল। মূলধনকে আমরা এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় খাটাতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি, ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, দেখি তোমাদের আরও কোনো প্রশ্ন আছে কি না। হ্যাঁ, অনেকেই ক্লাস করছো, সুন্দর। আচ্ছা, মোহাম্মদ আসিফ হাসান, তুমি বলেছ মূলধন সমজাতীয় নয় বলতে কি বোঝায়? মূলধন তো সমজাতীয় নয়, একই রকম তো না, বিভিন্ন মূলধন বিভিন্ন রকম। মূলধন সমজাতীয় নয়, এক একটা মূলধন এক এক রকম, তাই না? মেশিন, এখন দেখো, আমি যদি একটি ঘর নেই যে এখানে আমি কিছু জিনিস বানাবো এবং এটি আমি একটা ব্যবসা করব, তাহলে এই ঘরটাই হচ্ছে আমার জন্য এখন মূলধন। ঠিক আছে? আবার আমি যে টাকা পয়সা খাটাচ্ছি সেটি হচ্ছে আমার আরেকটি মূলধন। তাহলে মূলধন বিভিন্ন ধরনের রয়েছে, মূলধন সমজাতীয়
নয়। এখন আমি যেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি সেগুলিও এক ধরনের মূলধন। যদি আমি এখান থেকে অর্থ উপার্জন করি তাহলে অবশ্যই এই কাজটি একটি অর্থনৈতিক কাজ, এবং তাহলে এই যন্ত্রপাতিগুলো আমার জন্য মূলধন হিসেবে কাজ করছে। এই হলো মূলধন সমজাতীয় নয়। তুমি সুন্দর পয়েন্ট বলেছ, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা যাব সংগঠনে। 4 নম্বর পয়েন্ট, সংগঠন। সংগঠন, সংগঠন কাকে বলে? সংগঠন হলো যে আমাদের যে এই 3টি উপকরণ আমরা দেখলাম, ভূমি, শ্রম, মূলধন, এই 3টি উপকরণকে একত্রিত করা, তাদের মধ্যে সমন্বয় সাধন করা এবং তাদেরকে সমন্বয় সাধন করে একটি উৎপাদন কার্যক্রম সংগঠিত করার নামই হচ্ছে সংগঠন। এবং এই কাজগুলো একজন ব্যক্তি করে থাকেন, তাহলে সেই ব্যক্তিকেই বলা হবে সংগঠক। তাহলে আমরা সংগঠনের সংজ্ঞাটি আবার বলি যে সংগঠন হচ্ছে উৎপাদনের 3টি উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে একত্রিত করা এবং তাদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করার নামই হচ্ছে সংগঠন। যিনি এই কাজটি করেন তাকে বলা হয় সংগঠক। এখন সংগঠনের বৈশিষ্ট্য বা সংগঠকের বৈশিষ্ট্য তাহলে কি হবে? এটি একটি স্পেশাল টাইপের, আমরা বলবো যে বিশেষ ধরনের শ্রম। বিশেষ ধরনের শ্রম এই জন্য বলা হয়েছে কারণ দেখো, সংগঠক যে তাকে কি করতে হয়, প্রথমেই উদ্যোগ নিতে হয়, আমি একটি ব্যবসা করব। তাহলে এই উদ্যোগটি কিন্তু ভূমি নেয় না, শ্রমিক নেয় না। যে শ্রমিক সেও কিন্তু মানুষ, সেও জীবন্ত, কিন্তু সে কিন্তু নেয় না, সে তার শ্রমকে বিক্রি করে। আর সংগঠক কি করছে, সে একাধারে কিন্তু সে শ্রমিকই, কিন্তু তারপরেও তার আলাদা কিছু আইডেন্টিফিকেশন রয়েছে যে সে কাজটির উদ্যোগ নিয়েছে। তাকে কর্মকুশলী হতে হবে, অর্থাৎ কিভাবে এই কাজগুলো পরিচালনা হবে, কিভাবে উৎপাদন প্রক্রিয়াটি চলবে, কোথা থেকে আমি উপকরণ জোগাড় করব, কত টাকায় জোগাড় করব, কাকে কোন কাজ দিব, এই সমস্ত কিছু করে বাজারের জনগণের চাহিদা কি আছে, সেখানে তাদের রুচির কি পরিবর্তন হচ্ছে, এই সব কিছু তাকে মাথায় নিয়েই কাজ করতে হয়। তাহলে সংগঠক কিন্তু একটু স্পেশাল টাইপের একটি শ্রম বা শ্রমিকের কাজ, সেটিকে আমরা আলাদাভাবে দেখি, এই জন্য একটি নামই দেওয়া হয়েছে সংগঠন, বা সাথে আমরা বলি সংগঠক। এখন এই সংগঠক কি করে, তার এই দূরদর্শিতা দিয়ে এবং তার মেধা দিয়ে, তার কর্মকুশলতা দিয়ে সে উৎপাদন প্রতিষ্ঠানকে লাভজনক পর্যায়ে নিয়ে যায়। যে প্রতিষ্ঠানের উদ্যোক্তা বা সংগঠক যত বেশি দক্ষ হবে, যত বেশি উদ্যোগী হবে, যত বেশি দূরদর্শী হবে, সেই প্রতিষ্ঠান তত বেশি লাভবান হবে, বা তার উৎপাদনের মান, উৎপাদনের পরিমাণ সব কিছুই বৃদ্ধি পাবে। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে উৎপাদনের ক্ষেত্রে এই সংগঠনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে সে ঝুঁকি বহন করে, যেটি ভূমিও নেয় না, শ্রমিকও নেয় না, মূলধনও নেয় না। যেমন দেখো, ভূমি একটি নির্দিষ্ট পরিমাণ জমি যখন একজন সংগঠক ভাড়া নেয়, তখন জমির মালিক কি বলে যে আমাকে এত দিনের জন্য এত টাকা দিতে হবে। তার মানে কি, জমির মালিক পায় খাজনা। তাহলে জমির মালিকের আর কোনো চিন্তা নাই, সে তার জমিকে ভাড়া দিয়ে সে খাজনা পেয়ে যাবে। এরপরে আসছে শ্রমিক। শ্রমিক কত ঘন্টা কাজ করবে, কত টাকা মজুরি, এটি হলো তার পাওনার বিষয়। সেখানেও তার কিন্তু এত টেনশন নাই, এত চিন্তা নাই, কতটা বানালাম, কতটা কি করলাম, এত দায়িত্ব তারা নেয় না। তারা ঠিকমতো কাজ করছে কিনা সেটা বরং দায়িত্ব হলো সংগঠকের, যে শ্রমিক ঠিকমতো কাজ করলো কিনা, কাজে ফাঁকি দিল কিনা, কি করে তার উদ্যোগ, তার দক্ষতা বাড়ানো যায়, তাকে কি কি ট্রেনিং দিলে সে আরও ভালো পারফর্ম করতে পারবে, এই জিনিসগুলোর চিন্তা কিন্তু সংগঠকের মাথায়। তারপরে হচ্ছে মূলধন। মূলধন কি করছে, মূলধন আমরা যখন কোনো একটা ব্যবসা করি তখন আমরা ব্যাংক থেকে লোন নেই, তাহলে সেই লোনের এগেনস্টে আমাদেরকে কি করতে হয়, সুদ দিতে হয়। তাহলে সেই সুদ মূলধনের মালিক পেল সুদ। এখন সে তো ফিক্সড, তারা সবাই ফিক্সড যে কে কি পাবে।
এখন তাদের এই পাওনাগুলো মিটিয়ে উৎপাদিত পণ্য থেকে বা উৎপাদিত যে পণ্য সেটি বিক্রি করে যে অর্থ পাওয়া গেল, সেখান থেকে এই তিনজনের পাওনা দেওয়ার পরে যা থাকবে সেই অংশটুকু হলো সংগঠকের, সেটিকে আমরা বলে থাকি মুনাফা। এবং মুনাফা কিন্তু ধনাত্মকও হতে পারে, শূন্যও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। কিন্তু ভূমির মালিকের খাজনা, শ্রমের মজুরি, মূলধনের সুদ সেগুলি কখনোই শূন্যও হবে না, ঋণাত্মক তো হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু সংগঠকের বেলায় কিন্তু এটি হচ্ছে, অর্থাৎ সে এই ঝুঁকিটি নিচ্ছে। কেমন করে? যে সে যদি লাভ হয়, সবাইকে দিয়ে কিছু বাঁচে, তাহলে সেটি হলো তার মুনাফা। যদি সমান সমান হয়, যে তাদেরকে টাকা দিয়ে আর কিছুই থাকলো না, তাহলে তার মুনাফা হলো শূন্য। আর যদি এমন হয় যে তার লস হয়ে যায়, তখন তার নিজের অর্থ থেকে তাকে আবার তাদেরকে পেমেন্ট দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে মুনাফা হচ্ছে ঋণাত্মক। তাহলে বুঝতে পারলে যে সংগঠকের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি সংগঠকের উপরেই নির্ভর করে উৎপাদন প্রতিষ্ঠানের লাভ, লোকসান, টিকে থাকা, উন্নতি করা ইত্যাদি। তাহলে এবং এক একটা জিনিস আমরা দেখতে পাই যে এক এক দেশে, কৃষিপ্রধান দেশে সংগঠকের ভূমিকা একরকম, শিল্পপ্রধান দেশে সংগঠকের ভূমিকা আরেক রকম, কিন্তু তারপরেও আমরা বলবো যে তার ভূমিকাটাই অন্যতম। তবে এটি সত্য যে চারটি উপকরণই উৎপাদনের ক্ষেত্রে নিয়োগ তাদের অনস্বীকার্য। এই চারটার একটিকে বাদ দিয়েও আমরা উৎপাদনকে কল্পনা করতে পারি না। তাহলে আমরা শিখলাম উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণসমূহ কি কি, এবং এদের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে আমরা আরও দেখি কি অবস্থা তোমাদের, তোমরা কে কি আরও লিখছ। সবাই বেশ ভালোই ক্লাস করছো, বোঝা যাচ্ছে। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছ। যেহেতু ভূমির যোগান সীমাবদ্ধ, তাই এর আয় নির্ধারণ পদ্ধতি স্বতন্ত্র। অবশ্যই। যাই হোক, এরপরে আমাদের আজকের টপিক আরেকটি জিনিস রয়েছে, সেটি হলো যে আমরা উৎপাদন অপেক্ষক দেখব। উৎপাদন অপেক্ষক কি জিনিস? উৎপাদন অপেক্ষক, ইংরেজিতে আমরা বলি প্রোডাকশন ফাংশন। প্রথমে আগে আমরা জেনে নেই অপেক্ষক কি। আমরা কিন্তু অলরেডি দ্বিতীয় অধ্যায়ে অপেক্ষক কাকে বলে বলেছি বা জেনে এসেছি। সেটি হলো যে দুই বা ততোধিক চলকের মধ্যকার নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিক উপায়ে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় অপেক্ষক। তাহলে এখন আমাদের এখানে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি বলবো? আমাদের যে উৎপাদনের উপকরণ রয়েছে সেগুলো হলো আমাদের চলক, এবং সেগুলো হলো স্বাধীন চলক, আর উৎপাদন হচ্ছে অধীন চলক। তাহলে এই স্বাধীন চলক এবং অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটি হবে অপেক্ষক। তাহলে আমরা বলবো যে স্বাধীন চলক উপকরণের সাথে, উৎপাদনের উপকরণের সাথে অধীন চলক উৎপাদনের সম্পর্ক যখন গাণিতিক উপায়ে প্রকাশ করা হবে, তখন তাকে বলা হবে উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা উৎপাদন অপেক্ষক কি, তার চেহারা, সেটা আমরা এখন দেখি। উৎপাদন অপেক্ষক হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন ইজ আ ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এই চারটি উপকরণ নিয়েই হলো উৎপাদন অপেক্ষক। এখানে এল এ দিয়ে বোঝানো হচ্ছে ল্যান্ড মানে জমি, এল আর দিয়ে বোঝানো হচ্ছে লেবার শ্রমিক, কে দিয়ে ক্যাপিটাল বোঝানো হচ্ছে, এবং ও দিয়ে আমরা অর্গানাইজেশন বা সংগঠনকে বোঝাচ্ছি। এই হলো আমাদের উৎপাদন অপেক্ষক। এখন আমরা আরেকটু আগাবো, ছোট্ট একটু বিষয়, সেটি হলো উৎপাদন অপেক্ষক দুই ধরনের। একটি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আরেকটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখন এই যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক
এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে একটি কালকে নিয়ে কথা বলা হচ্ছে, স্বল্পকালীন। তাহলে এই স্বল্পকালীন বলতে কি বোঝায় বা স্বল্পকাল বলতে কি বোঝায়? স্বল্পকাল বলতে এত কম সময়কে বোঝায় যে যেই সময়ে দেখা যায় যে কোনো উপকরণ, কিছু উপকরণ স্থির থাকে, কিছু উপকরণ পরিবর্তনশীল হয়, সব উপকরণ পরিবর্তন করা যায় না, সেই সময়কে বলা হয় স্বল্পকাল। আমি আবার বলছি, স্বল্পকাল বলতে এত কম সময়কে বোঝায় যেই সময়ের মধ্যে উৎপাদনের যে 4টি উপকরণ রয়েছে সেই উপকরণগুলোর সবগুলোকে পরিবর্তন করা সম্ভব হয় না। ফলে কি হয়, কিছু উপকরণ স্থির থাকে, কিছু উপকরণ পরিবর্তনশীল হয়, তাহলে তাকেই বলা হয় স্বল্পকাল। সুতরাং স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হবে যে উৎপাদন অপেক্ষকে মানে পরিবর্তনশীল উপকরণ এর সাথে আবার স্থির উপকরণও বিবেচনা করা হয়, তাকেই বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি আমরা দেখি, কোয়ান্টিটি অফ প্রোডাকশন ইজ এ ফাংশন অফ, এখান থেকে 4টি উপকরণের মধ্যে আমরা সাধারণত জমি এবং সংগঠন এই দুটিকে আমরা সবসময় স্থির ধরে নিই, এই দুটিকে আমরা বেশি পরিবর্তন তো করি না, যার জন্য এটিকে আমরা অতটা বিবেচনায় আনি না। আমাদের এখানে বেশি বিবেচনায় আসে শ্রমিক এবং ক্যাপিটাল বা মূলধন। এখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হলো যে উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল, তাকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখানে আমরা কে এর উপর একটা বার সাইন দিচ্ছি, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে মূলধন স্থির অবস্থায়, শুধুমাত্র শ্রমিক পরিবর্তন করছি, এরকম যদি কোনো উৎপাদন অপেক্ষক হয় তখন তাকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এরপরে আসছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক সেটি হলো, নাম শুনেই বোঝা যাচ্ছে যে দীর্ঘকালে সব উপকরণই পরিবর্তন করা যায়। দীর্ঘকাল বলতে এত লম্বা সময়কে বোঝায় যে সময়ে সকল উপকরণ পরিবর্তন করা যায়, অর্থাৎ এত বেশি টাইম পাওয়া যায় যে তুমি জমির পরিমাণ পরিবর্তন করতে পারবে, তুমি শ্রমিক পরিবর্তন করতে পারবে, মূলধন অর্থাৎ তোমার মেশিনারি পরিবর্তন করতে পারবে, অর্থাৎ টোটাল প্রোডাকশনটাকে তুমি আমূল চেঞ্জ করতে পারবে। তাহলে এই এত দীর্ঘ সময় এখানে আমরা একদম ফিক্সড করে দিই না, সেটা হতে পারে 10 বছর 20 বছর। যেমন দেখো, একটু উদাহরণ দিলেই বুঝতে পারবে যে এই যে আমরা মোবাইল এখন ব্যবহার করছি, যখন মোবাইল এসেছিল প্রথম, তখন তার ভিতরে কি মানে বৈশিষ্ট্য ছিল, কি সেটা দিয়ে করা যেত, আর এখন কি করা যাচ্ছে, তাহলে বুঝতে পারছো যে কত টেকনোলজি এখানে চেঞ্জ হয়েছে। তাহলে মানে একটু দীর্ঘ সময়ে দেখা যায় যে সব উপকরণ পরিবর্তন করে উৎপাদনের ক্ষেত্রে আমূল পরিবর্তন করা যায়, সেটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখানে দেখো, আমি লেবার এবং ক্যাপিটাল দুটি উপকরণকেই দেখাচ্ছি, কিন্তু এদের কারো উপরে বার সাইন নাই। তার মানে হলো এরা এখন কেউই স্থির না, এরা দুজনেই পরিবর্তনশীল। তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হলো এমন উৎপাদন অপেক্ষক যেখানে কিছু উপকরণ স্থির, কিছু পরিবর্তনশীল, সব একসাথে পরিবর্তন করা যায় না। কম সময়, 7 দিন 15 দিন, তখন তো তুমি সব কিছু চেঞ্জ করতে পারবে না। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে দেখা যায় ঈদের সময় সেমাইয়ের ডিমান্ড বেড়ে যায়, তাহলে তখন কি করবে? এটা কি রাতারাতি সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে? যে এত টেকনোলজি সব চেঞ্জ করা, সব কিছু তখন করতে পারবে না। সেমাই বানানোর যে মেশিন রয়েছে, সেই মেশিনের ক্ষেত্রে মেশিনটা হলো মূলধনটাকে ফিক্সড রেখে উৎপাদনকারী কি করবে? সে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দিবে। অর্থাৎ সে যদি আগে শ্রমিক 8 ঘন্টা কাজ করত, এখন সে 2 শিফটে 16 ঘন্টা কাজ করাবে। এমনও হতে পারে আরেক দল শ্রমিককে কাজ করিয়ে 24 ঘন্টা কাজ করাবে। তাহলে কি হলো? আলটিমেটলি ওই সময়ের সেমাইয়ের চাহিদা ফুলফিল করবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে
এইভাবে উৎপাদন পরিচালনা করা হয়। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হলো 10 বছর 20 বছর তোমার পুরো টেকনোলজি তুমি চেঞ্জ করতে পারবে। তুমি গাড়ির মডেল দেখো চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে। এইগুলো চেঞ্জ করা সম্ভব কখন? দীর্ঘকালে। তখন সমস্ত উপকরণ পরিবর্তন করা সম্ভব হয় বলেই এটি করা হয়। তো যাই হোক, আমরা আজকে তাহলে দেখলাম উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণগুলো কি কি, এবং উৎপাদন অপেক্ষক কি। উৎপাদন অপেক্ষক দুই ভাগে বিভক্ত, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এবং এখান থেকেও তোমার স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা দিয়ে তোমার অবজেক্টিভ আসতে পারে, তারপরে দীর্ঘকালীন দিয়ে আসতে পারে, তোমার এই ফাংশনটি দিয়ে তোমাকে অবজেক্টিভ দিতে পারে। এইভাবে বিভিন্নভাবে তোমাদের জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নই বেশিরভাগ, আজকে আমরা যেগুলো পড়লাম এগুলো বেশিরভাগই জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন এখান থেকে হয়। পরবর্তীতে আমরা উৎপাদন চ্যাপ্টারের আরও গভীরে যাব এবং সেখানে কিন্তু আমরা দেখব যে মানে উৎপাদনের বড় বড় প্রশ্ন সেখান থেকে, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, সেগুলো সেখান থেকে আসবে। তো যাই হোক, আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। তার আগে দেখি তোমাদের কি অবস্থা, সবাই বুঝতে পেরেছ? পরবর্তীতে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী শনিবার বেলা 12টায়। তোমরা জানো অর্থনীতি ক্লাস প্রতি শনি এবং রবিবার বেলা 12টায়। তোমাদের সবার উপস্থিতি কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সরকারি নির্দেশনা যেটি রয়েছে সেটি মেনে চলবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি। সবাই আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।